ডক্টর ইউনূস যে ক্ষতিটা করে দিলেন, এলাও করলেন, এবং আসিফ নজরুল যে কিনা আইনমন্ত্রীর দায়িত্বে আসিফ নজরুলকে যে ক্ষতিটা করলেন, আসিফ নজরুলের একদিন এই বাংলায় বিচার করা হবে যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে ধ্বংস করেছো আসিফ নজরুল। আপনার কিসের উপদেষ্টা, কার উপদেষ্টা? ইউনূস সাহেব আপনার কাছে কোনো জবাব আছে? মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আপনার কাছে কোনো জবাব আছে? শুধু আপনাকে আমরা সম্মান করবো, ল্যাংটা করে পিটাবো। জনগণ কিন্তু সাথে আছে, আপনার সরকার আমরা ফেলে দেবো। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আপনারাও মেজাজ ঠিক রাখতে পারবেন না পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যেই এই রিমান্ডের যে নিউজগুলো সে দিয়েছে, গোয়েন্দাদের রিমান্ডের ভিতরে সে যা কিছু বলেছে সেই কথাগুলো যখন আপনি শুনবেন। সংবিধান সংশোধন নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা এএফ হাসান আরিফ। রবিবার সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি আরো বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে। এই সরকার আসলে কতদিন থাকবে এ নিয়ে খোলামেলা কথা বলেছেন ডক্টর আসিফ নজরুল। এবার রাজনৈতিক চাপেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পদত্যাগের ঘোষণা দেন। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই সেটা বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তাজুল ইসলাম যখনই চিফ প্রসিকিউটর হয়েছে তার হাতে এভিডেন্স ট্যাম্পার করার যথেষ্ট এবং হ্যারাসমেন্ট করার যথেষ্ট উপাদান তার হাতে চলে গেছে। 12টা বাজিয়ে ফেলেছে এই বিচার প্রক্রিয়া, 12টা বাজিয়ে ফেলেছে ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূসকে আমি ব্যক্তিগত ডক্টর ইউনূসকে আমি খুব ভালোবাসি, কিন্তু ডক্টর ইউনূস যে ক্ষতিটা করে দিলেন, এলাও করলেন, এবং আসিফ নজরুল যে কিনা আইনমন্ত্রীর দায়িত্বে আসিফ নজরুল এই গোষ্ঠীকে দিয়ে যে ক্ষতিটা করলেন, আসিফ নজরুলের একদিন এই বাংলায় বিচার করা হবে যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে ধ্বংস করেছো আসিফ নজরুল এবং তার দোসররা। আমি এটা অ্যাটর্নি জেনারেলকে আমি দোষ দেবো না, আমি ডক্টর ইউনূসকে তো দোষ দেবো, ইয়েস, কিন্তু আমি আর কাউকে দোষ দেবো না, আমি তাকে দোষ দেবো, আসিফ নজরুল, তার সমন্বয়কারীরা এবং তার সঙ্গপাঙ্গরা। হাসনাত আব্দুল্লাহ ছেলেটা আজকে বললো যে তাদের প্রোটেকশন কি হবে, বিএনপিকে সে টার্গেট করেছে। এখন তাদের নিজেদের প্রোটেকশনের জন্য এরা জামাতকে জায়গায় জায়গায় বসাচ্ছে। ওই জিয়াউল হকের অ্যাডমিনিস্ট্রেশন ফিরে আনছে, আপনাদের বলেছিলাম না, তারা জায়গায় জায়গায় জামাতের অ্যাডমিনিস্ট্রেশন ঢুকেছে, কারণ বিএনপি নির্বাচনে যদি আসবে, ক্ষমতায় আসবে, যাতে বিএনপি তাদের ধরতে না পারে, তাই বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন জামাত বসাচ্ছে। বুঝতেছেন ব্যাপারটা, কারণটা কি হচ্ছে? ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ইউনূস সাহেব আপনি জবাব দেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করবো, ল্যাংটা করে পিটাবো। জনগণ কিন্তু সাথে আছে, আপনার সরকার আমরা ফেলে দেবো। মুখে ডায়লগ মারছে না, কিন্তু ফাঁকাবাজি ফাঁকা বলি আমি মারি না। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আপনার কাছে কোনো জবাব আছে? দুর্নীতি দমন কমিশনে কাকে বসিয়েছেন? মলয় শাহ না? মলয় শাহ কার স্বামী? মলয় শাহ কে? শিল্প সচিব জাকিয়া সুলতানা না? উনি কে? এইরকম প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটা মন্ত্রণালয়ে আওয়ামী দোসরদের, আওয়ামী দালালদেরকে বসিয়ে রেখে পদোন্নতি দিয়ে ডক্টর ইউনূস সাহেব আপনি সরকার চালাবেন। আপনি আমাদেরকে বিপদে ফেলার কোনো অধিকার রাখেন না। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করব, সম্মানের সাথে আমরা সংশোধনও করব। যদি আপনি আপনার সরকার আওয়ামী দোসর সচিবদেরকে রেখে ক্ষমতায় থাকতে চান, তাহলে প্রতি বিপ্লব আমরা করবো, আওয়ামী লীগ না। প্রতি বিপ্লব জনগণ করবে। 1 মাস হয়ে গেল, সচিবদের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন নাই। আওয়ামী সচিবদেরকে এক মন্ত্রণালয় থেকে সরিয়ে আরেক মন্ত্রণালয়ে পুরস্কৃত করেছেন, করেন নাই? করেছেন। তাহলে কি চাচ্ছেন? চাচ্ছেনটা কি? রক্ত, জীবন, শ্রম, ত্যাগ, মেধা আমরা দিয়েছি, আপনাদের নাই। বসন্তের কুকিলেরা চতুর্দিকে ছেয়ে গেছে, যেমন সরকারে, তেমন পলিটিক্যাল পার্টিতে, তেমন জাতীয় নাগরিক কমিটিতে।
আমরা বসন্তর কুকিলদেরকে চিনি, আমরা রক্তের বদলা নিতে জানি। সাবধান হয়ে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোথায় কি করছেন, কিভাবে সরকার চালাচ্ছেন, মানুষ রুষ্ট, মানুষ ক্ষুব্ধ। প্রত্যেকটা সময়ে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ঠিক হয়ে যায়। 1 মাস হয়ে গেল, এখনো বাংলাদেশ কেন ঠিক হলো না? কেন ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ইউনূস সাহেব, আপনি জবাব দেন। কেন ভারত সরকার এখন আমাদেরকে চোখ লাগায়? কেন ভারত সরকার অতিরিক্ত বাহিনীর ভয় লাগায়? কেন রাজনাথ সিং কুকুরের বাচ্চা বাংলাদেশের দিকে আঙুল তুলে? ইউনূস সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? আপনি এসে বলে দিলেন আওয়ামী লীগকে আমি স্পেস দেবো, সাখাওয়াত সাহেব বলে দিলেন আওয়ামী লীগকে স্পেস দেবো। কি এগুলো? কি জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে? আওয়ামী লীগকে স্পেস দেওয়ার ক্ষমতা আপনাকে দিয়েছে? আপনাদেরকে দিয়েছে? দেয় নাই। তাহলে আপনি কে? আওয়ামী লীগকে আপনি আওয়ামী লীগের খুনের বিচার, আওয়ামী লীগের যে গণহত্যা, বিডিআরের গণহত্যা, সেনাবাহিনীর গণহত্যা, হেফাজতের গণহত্যা, সারা 15-16 বছর ধরে যে খুনগুলো হয়েছে, 24-এর যে ছাত্র জনতার গণহত্যা হয়েছে, সেগুলোতে ফাঁসিতে না লটকিয়ে আপনি আওয়ামী লীগকে স্পেস দেবেন আর আমরা বসে থাকবো, আঙুল চুষবো? আপনার মনে রাখা উচিত, আপনাদের মনে রাখা উচিত, ভারতের সরকারে বসে ভারতের যারা দালালি করছেন, আওয়ামী লীগের যারা দালালি করছেন, ল্যাংটা করে পিটাবো। জনগণ কিন্তু সাথে আছে, জনগণ, পুরো জনগণ ওয়াচ করছে আপনাদেরকে। যে বা যারা সরকারের ভিতরে থেকে জনগণের, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসছেন, তারা যদি মনে করেন আওয়ামী লীগের গণহত্যাকারীদেরকে ফাঁসির কাস্টে না ঝুলিয়ে আওয়ামী লীগকে স্পেস দিবেন, যদি মনে করেন যে সব সচিবেরা এই গণহত্যায় জড়িত ছিল, এই 16 বছরের দুঃশাসন ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদেরকে রেখে আপনি সরকার চালাবেন, আপনার সরকার আমরা ফেলে দেব। আপনার সরকার ফেলে দিতে আমাদের বেশি কিছু লাগবে না। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে মোর্চা করে এই সরকার ফেলে দেব। সোজা কথা, সোজা বাংলা, মুখে ডায়লগ মারছে না কিন্তু, ফাঁকা বলি আমি মারি না। প্রিয় দর্শক, আপনারাও মেজাজ ঠিক রাখতে পারবেন না পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যেই এই রিমান্ডে যে নিউজগুলা সে দিয়েছে, গোয়েন্দাদের রিমান্ডের ভিতরে সে যা কিছু বলেছে, সেই কথাগুলো যখন আপনি শুনবেন, আপনার সারা শরীরের রক্ত টকবক করবে। কিভাবে আমাদের তরুণ সন্তানদেরকে তারা হত্যা করেছে এবং কিভাবে চেইন অফ কমান্ড থেকে পুলিশ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, এই সব কিছু নিয়ে আজকের জাতীয় পত্রিকাগুলোতে নিউজটা এসেছে। আমি ইনকিলাব পত্রিকা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এখানে হেডলাইন করেছে ইনকিলাব পত্রিকা, গোয়েন্দা কর্মকর্তাদের প্রশ্নে গণহত্যার দায় এড়াতে পারেননি সাবেক আইজিপি, শেষ সময়ে পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণ চলে যায় ছাত্রলীগ করা কর্মকর্তাদের হাতে। পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণটা পুলিশের আইজিপির কাছে শেষ সময়ে ছিল না, ছিল ছাত্রলীগ যারা আগে করেছে তাদের হাতে, এবং বিশেষ করে ঢাকা মহানগরীতে পুলিশের যত কর্মকর্তা প্রাক্তন ছাত্রলীগ নেতা ছিল, স্পেশালি গোপালগঞ্জের ছিল, তাদের হাতে নাকি এর নিয়ন্ত্রণের ভার চলে গিয়েছিল। আন্দোলনের সময় পরিস্থিতি বুঝে কঠোরতা প্রদর্শনের জন্য ডিএমবি মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় আর মাঠে সক্রিয় হওয়ার জন্য বলা হয়, বিশেষ করে ছাত্রলীগ করে আসা পুলিশ কর্মকর্তাদের। এরপর পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কঠোরতা প্রদর্শনের নির্দেশ দেওয়া হলে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলির ঘটনা ঘটে, যা গণহত্যায় রূপ নেয়। এটা সরাসরি শেখ হাসিনা এবং সরাসরি হোম মিনিস্টার আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে ব্যবহার করেছে, এখানে তার কথা থেকে এসেছে। পরে আর মাঠে পুলিশের নিয়ন্ত্রণ করা যায়নি। গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানান সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই কথাগুলা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই সময়ে সে গোয়েন্দাদের জবাবদিহিতায় সে এই কথাগুলা বলেন। চাকরিতে কোটা সংস্কার আন্দোলন গণ আন্দোলনে রূপ নেওয়ার পর পুলিশ নির্বিচারে গণহত্যা চালায়। গত 4 সেপ্টেম্বর থেকে রিমান্ডে রয়েছে সাবেক এই আইজিপি, যেখানে জিজ্ঞাসাবাদ তদন্ত কর্মকর্তারা তাকে বলেন গণহত্যার দায় এড়াতে
পারেননি আপনি, এই সময় তিনি কোনো উত্তর দেন না বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে যে আপনি তো কোনো কিছুর দায় এড়াতে পারেন না, পুলিশের সর্বোচ্চ চেয়ারে আইজিপি আপনি ছিলেন এবারের গণহত্যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি, দমন পীড়ন সম্পর্কে তাদের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি আন্দোলন সংক্রান্ত অনেক বিষয় জানতে চাওয়া হচ্ছে, মুখামুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় গ্রেফতারের পর থেকে জিজ্ঞাসাবাদে নির্বাক রয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কোনোভাবেই গণহত্যার দায় এড়াতে পারেননি। তবে তিনি দাবি করেছেন ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে মাঠ পুলিশ তার কমান্ড বা নিয়ন্ত্রণে ছিল না, রাজনৈতিক বিবেচনায় ভূমিকা নেয় মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তারা, বিশেষ করে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার নিয়ন্ত্রণের বাইরে চলে যারা ছাত্রলীগ করে আসছিল ওরাই নেতা হয়ে গিয়েছিল। এক গোয়েন্দা কর্মকর্তা বলেন ছাত্রদের হাতে শুরু হওয়া আন্দোলন দমন পীড়নের কারণে গণ আন্দোলন রূপ নিয়েছিল। এই আন্দোলনের দমন করতে গিয়ে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। গণহত্যায় তৎকালীন সরকারের চাপ আর সরকার দল আওয়ামী লীগ নেতাকর্মীদের নেই পুলিশের ব্যবহার করা হিতে বিপরীত হয়েছে। পুলিশের ভূমিকা ও ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পতন ও শেখ হাসিনা পালিয়ে গেল, ছাত্র জনতা রোষে পড়ে পুলিশের উপর। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ছাত্র জনতার গণরোষটা চলে আসে পুলিশের উপর। এই কথাগুলা বলেছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশের তৎকালীন আইজিপি। প্রিয় দর্শক, আজকে বিবেচনার বিষয় এবং শিক্ষণীয় বিষয়, এই দিন নয় আরো দিন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।